আসসালামু আলাইকুম। আজ ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মক্কা জোটে বাংলাদেশের যোগদান নিয়ে যা বলল পাকিস্তান। তুরস্কে যাচ্ছেন তারেক রহমান, হবে দ্বিপক্ষীয় নানা আলোচনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল। এবার বিস্তারিত। মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে এবারই প্রথম প্রকাশ্যে নিজেদের অবস্থান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও যৌথ দায়বদ্ধতায় বিশ্বাসী কোনো দেশ চুক্তিতে যোগ দিতে আগ্রহ দেখালে বিষয়টি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করে বিবেচনা করা হবে। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে এ অবস্থান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। চুক্তিটিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সদস্য দেশগুলো আগ্রহ দেখালে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়দও মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন। প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, ঢাকা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। এক্ষেত্রে পাকিস্তানের নিরাপত্তা উদ্যোগ কূটনৈতিক অঙ্গনেও নেতৃত্ব দিচ্ছে কিনা এবং অন্য কোনো দেশ চুক্তিতে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে কিনা। জবাবে তাহির আন্দ্রাবি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য শান্তি রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি বলেন, একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এমন দেশগুলোর জন্য উন্মুক্ত যারা যৌথ দায়বদ্ধতা এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার আবেদন করলে তার রিয়াদ ও আঙ্কারার অংশীদারদের সঙ্গে পরামর্শ করে বিবেচনা করা হবে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কার্যকর বাস্তবায়ন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মক্কা চুক্তি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, চুক্তির সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এখনও বাংলাদেশকে চুক্তিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেয়া বা না দেওয়ার বিষয়টি নির্ভর করবে সদস্য দেশগুলোর ইচ্ছার উপর। তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চাইলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার আগে চুক্তির ভালো মন্দ নিয়ে বিস্তারিত আলোচনার সময় আসেনি। মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান বলেন, এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয়, ফলে এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলি কায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই আলোচনাকালেই তিনি বাংলাদেশ সরকার প্রধানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি, বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষ গভীর সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারিত্ব আরও বিস্তৃত করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় প্রতিনিধি একমত হন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন COP31 আগামী 9 থেকে 20 নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সিইসি এসব কথা বলেন। এর আগে ৩ নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। একজন কমিশনার বিদেশে অবস্থান করায় এ সাক্ষাতে যোগ দিতে পারেননি। সিইসি বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও সমান পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে পরিচালনা করতে চাই। তিনি আমাদের আশ্বস্ত করে বলেন, আপনারা যেভাবে নিরপেক্ষতা বজায় রাখতে চান আমিও তা চাই। নিরপেক্ষতা ও স্বাধীন সত্তা বজায় রাখতে আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা থাকবে। নির্বাচন প্রসঙ্গে ইসির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি বলেন, আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আচরণ বিধিমালা সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয় থেকে ভেটিং শেষে ফেরত এসেছে। এখন শুধু সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির কাজ বাকি। আমরা সচিবালয়কে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রাখতে বলেছি। সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী কাজে নেমে পড়বে কমিশন। তফসিল ও ভোটের সময়সূচি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। দুটি নির্বাচনের সময় যাতে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করেই এগোতে হবে। আশা করছি সেপ্টেম্বরের মধ্যে একটি তফসিল দিতে সক্ষম হব। তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। এবার জানাবো পড়শির খবর। ভারতের উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপির সামনে বড় হয়ে উঠছে জাতপাতের রাজনীতি। একদিকে উচ্চ বর্ণের ক্ষোভ, অন্যদিকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ওবিসি ভোট ব্যাংক ধরে রাখা। দুই দিক সামলাতে চাপে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দেশটিতে জাত গণনা ও সংরক্ষণ নিয়ে নতুন বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি শিক্ষার্থীদের বৈষম্য ঠেকাতে ইউজিসির নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে জাত গণনায় ওবিসি সংখ্যা বেশি প্রমাণিত হলে সংরক্ষণ বাড়ানোর দাবি উঠতে পারে, এমন আশঙ্কা রয়েছে উচ্চ বর্ণের একাংশের মধ্যে। অন্যদিকে ওবিসি ভোট ধরে রাখতে সক্রিয় বিজেপি। উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পদে ওবিসি নেতা পঙ্কজ চৌধুরীকে দায়িত্ব দেয়াকেও এই কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের একাংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ২০২৭-এর উত্তরপ্রদেশ নির্বাচন শুধু রাজ্যের ক্ষমতার লড়াই নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের বড় পরীক্ষা। তাই উচ্চবর্ণ ও ওবিসি দুই পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে বিজেপির সামনে এখন সত্যি কঠিন রাজনৈতিক সমীকরণ। দুই ভোট ব্যাংকের মধ্যে ভারসাম্য রাখাই এখন মোদি শাহ যোগীর সামনে বড় চ্যালেঞ্জ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আগের যুদ্ধের চেয়ে ভিন্ন এবং আরও গুরুতর পর্যায়ে পৌঁছাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের মেজর জেনারেল মোহসেন রেজাই। একই সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোর সংঘাতের আশঙ্কার কথাও বলেছেন তিনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সমর্থিত আল মানারকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন রেজাই। ইরানের সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, সাক্ষাৎকারে রেজাই বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেহরান কঠোর অবস্থান নেবে। তার ভাষায়, নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে ইরান। নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অবসানকে ত্বরান্বিত করছে বলে দাবি করেন তিনি। ইরানের এই জেনারেল অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার জন্য ইরান ষড়যন্ত্র করছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে নেতানিয়াহু ট্রাম্পকে আতঙ্কিত করছেন। তার দাবি, এসব তথ্য ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলেছে। লেবাননের সঙ্গে ইসরায়েলের সংঘাতের প্রসঙ্গ টেনে রেজাই বলেন, বৈরুতের দাহিয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা ইরানের কাছে রেড লাইন। ভবিষ্যতে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের যুদ্ধের পুনরাবৃত্তি হবে না বলেও মন্তব্য করেন তিনি। রেজাই বলেন, লেবাননের সংঘাত ফের শুরু হলে ইসরায়েলকে দখল করা অঞ্চলগুলো থেকে সরে যেতে বাধ্য করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ইরানের উপর চলমান অর্থনৈতিক চাপ নিয়েও কঠোর মন্তব্য করেন রেজাই। তার দাবি, অর্থনৈতিক অবরোধ প্রমাণ করছে যে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার লক্ষ্য অর্জিত হয়নি। অবরোধ অব্যাহত থাকলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। তেল রপ্তানি প্রসঙ্গে রেজাই দাবি করেন, যুদ্ধবিরতির সময় ইরান নৌ অবরোধ অতিক্রম করে বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে।
তার ভাষ্য অনুযায়ী ওই সময় প্রায় ৮০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা হয়েছে। অবরোধ অব্যাহত থাকলে ইরান মার্কিন অর্থনীতিকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন তিনি। তবে রেজাইর এই বক্তব্যের স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার মন্তব্যকে তেহরানের কঠোর রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২৪ আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে অভিনন্দন জানান। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘিরে যখন নতুন করে উত্তাপ বাড়ছে, তখন রেজাইয়ের সর্বশেষ মন্তব্য পরিস্থিতিকে আরও কঠোর অবস্থানের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক লর্ডস টেস্ট চলাকালে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের দুই ছেলের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই স্পোর্টস। ক্রিকেট ম্যাচের ফাঁকে এই রাজনৈতিক বিষয়বস্তু সম্প্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ইউএসপিএন, ক্রিক ইনফো ও দ্য গার্ডিয়ান সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতির সময় এই ঘটনার সূত্রপাত হয়। সাবেক ইংলিশ অধিনায়ক ও প্রখ্যাত ধারাভাষ্যকার মাইকেল আথারটনের নেয়া ১৮ মিনিটের ওই বিশেষ সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী বাবা ইমরান খানের শারীরিক অবস্থা, নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তার দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খান। ক্রিক ইনফো জানিয়েছে, সাক্ষাৎকারটি প্রচার ঠেকাতে ম্যাচের শুরু থেকেই সম্প্রচারকারী প্রতিষ্ঠানের উপর প্রবল চাপ তৈরি করেছিল পিসিবি। এমনকি এটি সম্প্রচার করা হলে পাকিস্তানি ক্রিকেটাররা লাঞ্চের পর আর মাঠে নামবেন না, এমন বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল পিসিবির পক্ষ থেকে। এই উত্তেজনার কারণে সাক্ষাৎকারটি সম্প্রচারে কিছুটা বিলম্ব ঘটে। তবে পিসিবির হুমকি উপেক্ষা করেই শেষ পর্যন্ত ১৮ মিনিটের পুরো সাক্ষাৎকারটি বিশ্বজুড়ে প্রচার করে স্কাই স্পোর্টস। অবশ্য মাঠের খেলায় কোনো প্রভাব না ফেলে অধিনায়ক শান মাসুদের দল নির্ধারিত সময়েই মাঠে নেমেছিল। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী রূপকথার নায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান খান দুর্নীতির মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ও দীর্ঘমেয়াদী নির্জন কারাবাসের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত রোববার ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারকে খোলা চিঠি দেন মাইকেল আথারটন সহ বিশ্বের ২১ জন সাবেক টেস্ট অধিনায়ক। ওই সময় আথারটন মন্তব্য করেছিলেন, রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্বই মুছে ফেলতে চেষ্টা চালাচ্ছে। এদিকে আন্তর্জাতিকভাবে স্কাই স্পোর্টসের মাধ্যমে সাক্ষাৎকারটি বিশ্ববাসী দেখতে পেলেও পাকিস্তানে তা ব্লক করা হয়। দেশটির খেলা সম্প্রচারকারী সরকারি টেলিভিশন পিটিভি রাষ্ট্রীয় সেন্সরশিপের আওতায় ইমরান খানের ছেলেদের পুরো সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার থেকে বাদ দিয়ে দেয়। এবার জানাবো শিক্ষাঙ্গনের খবর। প্রখ্যাত শিল্পোদ্যোক্তা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক শিক্ষা অনুষদ শিক্ষার্থীদের মধ্যে বিপুল সাড়া তৈরি করছে। পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রেরও নবদিগন্তের সূচনা করেছে অনুষদটি। গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত চিঠিতে বলা হয়েছে, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা অনুষদ বন্ধের বিষয়ে এ মন্ত্রণালয় হতে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ও নির্দেশনা অনুসরণপূর্বক বিশ্ববিদ্যালয়ে অনুষদের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনের পর হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক অনুষদ নিয়ে অপপ্রচারকারীদের বিকৃত মানসিকতার বিরুদ্ধে কঠিন চপেটাঘাত পড়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। ২০১৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন বাংলাদেশে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি BUMS এবং ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি BAMS প্রোগ্রাম দুটিকে অনুমোদন প্রদান করে। শুধু তাই নয়, প্রোগ্রাম দুটির সিলেবাস ও কোর্স কারিকুলামও ইউজিসি কর্তৃক অনুমোদিত। পাশাপাশি উক্ত অনুষদে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তারা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে একমাত্র হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সরাসরি BUMS ও BAMS প্রোগ্রাম পরিচালনা করে আসছে।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের BUMS ও BAMS প্রোগ্রাম দুটি প্রচলিত শিক্ষা পদ্ধতির MBBS এর সমমান মর্যাদার। প্রোগ্রাম দুটি সম্পন্ন করলে বেসরকারি চাকুরির পাশাপাশি রয়েছে সরকারি চাকুরির সুযোগ। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।